ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়োমার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল প্রশ্নপত্র 12 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। তিনের দাগে রয়েছে, সেরেস্তার কাজ সেরে সন্ধ্যাবেলা হরিচরণ বন্দ্যোপাধ্যায় কিসের চর্চা করতেন? রবীন্দ্রনাথের অধ্যাপক নির্বাচনকে কেন শেক্সপিয়রের প্লট নির্বাচনের সঙ্গে তুলনা করা হয়েছে? বঙ্গীয় শব্দকোষ কে রচনা করেন? উত্তরটা জেনে নেব। সেরেস্তার কাজ সেরে বা শেষ করে সন্ধেবেলায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংস্কৃত চর্চা করতেন, কারণ হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় পাঠ্যাংশে বলা হয়েছে, শেক্সপিয়র যেমন যা কিছু প্লট অর্থাৎ কাহিনীর সন্ধান পেতেন তা দিয়েই মহৎ সাহিত্য সৃষ্টি করতেন। আপন ক্ষমতা গুণে তেমনি রবীন্দ্রনাথও অতি সাধারণ অথচ সম্ভাবনাময় ব্যক্তিদের দিয়ে অসাধ্য সাধন করিয়ে নিতেন। মানুষের মধ্যে নিহিত প্রচ্ছন্ন সম্ভাবনাকে তিনি উৎসাহ ও প্রেরণা দিয়ে পত্রে পুষ্পে সমৃদ্ধিশালী করিয়ে নিতে পারতেন। পরবর্তী প্রশ্নের উত্তর, বঙ্গীয় শব্দকোষ রচনা করেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। এরপরে অথবা প্রশ্ন, ঘোষদা একটা বড় খবর আছে। কি সেই বড় খবর? সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। এখানে কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে? রঞ্জনের একজন সহ খেলোয়াড়কে, তার নাম লেখো। প্রথম প্রশ্নের উত্তর, পরাজয় গল্পে বড় খবরটি হলো প্রতিভাবান খেলোয়াড় রঞ্জন সরকার তার পুরনো ক্লাব ছেড়ে স্বপনদা ঘোষদাদের ফুটবল ক্লাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, রঞ্জন সিদ্ধান্ত নিয়েছিল যে সে 2 দিন অপেক্ষা করবে। যদি পুরনো ক্লাবের কেউ ওর সঙ্গে যোগাযোগ করে ভালো, কিন্তু তা না হলে ক্লাব ছেড়ে দেবে, তবে খেলা ছাড়বে না। রঞ্জন সরকারের একজন সহ খেলোয়াড়ের নাম হলো সমর। 4 থেকে প্রশ্ন, ঘুরে দাঁড়াও কবিতায় কবিকে সরতে সরতে শেষে কি হবে? বদলে দিতে না পারলে কি হবে? ছায়াপথ কি? কবি ঘুরে দাঁড়াও কবিতার কবিকে ঘুরে দাঁড়াও কবিতার কবি হলেন প্রণবেন্দু দাশগুপ্ত। পরবর্তী প্রশ্ন, শেষে কি হবে? সরতে সরতে শেষে বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে। কি হবে? প্রতিবাদী আন্দোলন বা কোনো প্রতিরোধী ও প্রতিবাদের মাধ্যমে বদলে দিতে না পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। এরপরে ছায়াপথ, মহাকাশে শুভ্র মেঘের আকারে অসংখ্য নক্ষত্রপুঞ্জ থাকে, একে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে। ইংরেজিতে একে বলা হয় মিল্কি ওয়ে। অথবা প্রশ্ন, 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, এই পংক্তিটিতে কোন ছবি ফুটে উঠেছে? মাসি পিসিরা যখন ঘুম থেকে ওঠেন তখন আকাশে কাদের দেখা যায়? উত্তরটা জেনে নেব। উদ্ধৃত অংশে ভোরের এক অপরূপ সৌন্দর্যের চিত্র প্রকাশিত হয়েছে। ভোরের প্রথম সূর্যকিরণ ঘাসের শিশিরে প্রতিফলিত হয়ে মনোমুগ্ধকর শোভা সৃষ্টি করে। মনে হয় যেন প্রতিটি শিশির বিন্দু একে অপরের দিকে তাকিয়ে হাসছে। মাসি পিসিরা রাত থাকতে থাকতেই ঘুম থেকে ওঠেন। তারা যখন বিছানা বা শয্যা ত্যাগ করেন তখন আকাশে চাঁদ আর শুকতারাকে দেখা যায়। 5 দাগে প্রশ্ন, 4 দাগে প্রশ্নের উত্তর প্রস্তুত করা হয়নি, কেননা তৃতীয় ইউনিট টেস্টের জন্য সেই প্রশ্নগুলো সমীচীন নয় বা সেই প্রশ্নগুলো আসবে না। তার উত্তরগুলো দেখে নেওয়া যাক। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগে সমার্থক দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। মাথা ও মুন্ডু সমান মাথা মুন্ডু। ক্ষয়ের দাগে প্রশ্ন, ব্যাস বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। যেমন গৌর অঙ্গ যার সমান গৌরাঙ্গ, এখানে গৌর অঙ্গ যার হলো ব্যাস বাক্য। সন্ধি ও সমাসের 2টি করে 4টি পার্থক্য লেখো। সন্ধিতে পদগুলির ক্রম অক্ষুণ্ণ থাকে, সমাসে কোনো কোনো ক্ষেত্রে পদ 2টি স্থান পরিবর্তন করে। 2 পয়েন্ট, সন্ধিতে শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটে না, সমাসে অর্থের অনেক রকম পরিবর্তন হয়।
ঘয়ের দাগে প্রশ্ন, পূর্ণ যে চন্দ্র কি সমাস? পূর্ণ যে চন্দ্র সমান পূর্ণচন্দ্র, এটি একটি সাধারণ কর্মধারী সমাস। এরপরে আমরা জেনে নেব বর্তমান কালের অনুজ্ঞা বা বর্তমান অনুজ্ঞা কাকে বলে? যে ক্রিয়াপদ বর্তমান কালের আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ, আশীর্বাদ ইত্যাদি অনুজ্ঞার ভাব প্রকাশ করে বা বোঝায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে। যেমন মন দিয়ে শোনো। 6 দাগে প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও। কয়ের দাগে ওদেরকে এর সাধু ভাষা রূপটি লেখো। ওদেরকে, এখানে ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো উহা দিগকে, তাহলে সঠিক উত্তর হবে উহা দিগকে। সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। এর চলিত ভাষায় রূপটি হবে আরবেরা তাঁর অনুসরণে বিরত হলে তিনি নিজের দলের শিবিরের দিকে যেতে লাগলেন। এরপরে 7 দাগে প্রশ্ন, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রের সম্পাদকের নিকট চিঠি লেখো। জেনে নেব আমরা উত্তরটি। মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু, সংবাদ একদিন, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700001। বিষয়, হাসপাতালের সামনে শব্দ দূষণের অত্যাচারজনিত সমস্যা। সবিনয় নিবেদন। হাসপাতাল মানুষের সুস্থ, সুন্দর ও নিরোগ জীবনদানকারী এক মহতী প্রতিষ্ঠান। নবজাতকের জন্ম থেকে মুমূর্ষু রোগীকে পুনর্জন্ম দান সব ক্ষেত্রেই রয়েছে হাসপাতালের কল্যাণকর ভূমিকা। অথচ ইদানিংকালে শব্দদানবের রাহুগ্রাসে জর্জরিত হাসপাতালের শান্ত নিরুদ্বিগ্ন পরিবেশ। আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে যে কোনো উৎসব অনুষ্ঠান উপলক্ষে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো হচ্ছে। যাদবপুর এলাকায় থাকা একটি হাসপাতালের ঢোকার মুখেই গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা ধীরে শব্দ করুন। অথচ কি অদ্ভুত ব্যাপার, ঠিক যেন সেখানটাতেই গাড়ির হর্ন, মাইকের প্রচার, পুজোর বাজনা থেকে যাবতীয় শব্দ দূষণ কেন্দ্রিক ব্যাপার নিজের পসরা খুলে বসেছে। এর ফলে মারাত্মক শব্দ দূষণে অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছে। রোগীদের নিদ্রার ব্যাঘাত ঘটা, মাথা ব্যথা, রক্তচাপ বৃদ্ধি, এছাড়া স্নায়ু ও হৃদযন্ত্রের সমস্যা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষের শ্রবণ ও হৃদযন্ত্রে এই শব্দ দূষণের বিষময় প্রভাব সর্বাধিক। হাসপাতালের এমন দূষিত পরিবেশ দেখে আমি বেদনা হতো। এই কারণেই আপনার অতি পরিচিত জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে আমি রাজ্য সরকার, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ইচ্ছুক। হাসপাতালের সামনে বা আশেপাশে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনকে কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে জনসচেতনতা প্রসারের মাধ্যমে এই সমস্যার আশু সমাধান সম্ভব। শব্দ দানবের কবল থেকে হাসপাতালকে রক্ষা করতে আপামর জনসাধারণের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আশা করি আমার এই পত্রটি জনস্বার্থে প্রচারিত করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে, সজল সমাদ্দার, যাদবপুর, কলকাতা 30/10/2023। এরপরে আমরা জেনে নেব রচনা। রচনার মধ্যে আমি তোমাদের একটি রচনা প্রস্তুত করে দিয়েছি, সেটি হচ্ছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। তো প্রবন্ধ রচনা, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা বা ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট, রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যবান দেহ সুখ সম্পদের অধিকারী হয়। সুস্থ সবল দেহে সুস্থ সবল মন থাকে। বিদ্যালয় জীবন শুধুমাত্র লেখাপড়ার জীবন নয়, লেখাপড়ার সাথে সাথে শরীর চর্চা করাও দরকার। সেজন্য ছাত্রছাত্রীদের বিদ্যালয় জীবনে খেলাধুলার বিশেষ প্রয়োজনীয়তা আছে। স্কুল জীবন জীবন গড়ার প্রস্তুতি পর্ব। বিদ্যালয় জীবনের শুরু থেকে শেষ হলো শিশু বয়স থেকে কিশোর বয়স পার করা অবধি প্রায় 6 বছর থেকে 18 বছর বয়স অবধি। এই বৃহত্তম সময়ে শিক্ষার্থী জীবন, দেহ, মন, স্বভাব, চরিত্র সুগঠিত হয়ে তারুণ্য বা যৌবনের দোরগোড়ায় পৌঁছে যায়।
এক্ষেত্রে খেলাধুলা শিক্ষার্থীর অঙ্গ প্রত্যঙ্গ পরিপুষ্ট করার পাশাপাশি মন মননকে পুষ্ট করে তোলে। বিদ্যালয় জীবনে শরীরচর্চার প্রয়োজনীয়তা। অধ্যয়নী ছাত্র জীবনের তপস্যা, আর সেই তপস্যায় সিদ্ধিলাভের ক্ষেত্রে প্রয়োজন বেশ কিছু গুণাবলীর অভ্যাস। খেলাধুলার মাধ্যমেই শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নীতিবোধ, কর্তব্যনিষ্ঠা, সময় সচেতনতা ইত্যাদি গুণাবলীর পর্যাপ্ত অনুশীলন হয়ে থাকে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শুধু পড়াশোনা ভালো হয় না, সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়। খেলাধুলা বিদ্যার্থীদের শৃঙ্খলিত হতে শেখায়। ইতিহাস প্রসিদ্ধ ঘটনাটি স্মরণীয়। দি ব্যাটল অফ ওয়াটারলু ওয়াজ অন দ্য প্লে ফিল্ড অফ এটন। বিদ্যালয় জীবনে চরিত্র গঠনের ক্ষেত্রে খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলা ছাত্রছাত্রীদের ঐক্যবোধ, একাগ্রতা, জাতীয়তাবোধ, প্রতিযোগী মনোভাব, উদার মানসিকতাবোধ, গণ সচেতনতাবোধ প্রভৃতির বিকাশ ঘটায়। খেলাধুলা শিক্ষার্থীকে বিনয়ী হতে, নীতিনিষ্ঠ হতে ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে শেখায়। বিদ্যালয় জীবনে খেলাধুলা। ছাত্র জীবনের জন্য খেলাধুলা ব্যায়াম বহুবিধ। দৌড়ঝাঁপ, ড্রিল, ফুটবল, ক্রিকেট, হকি, হাডুডু, কবাডি, সাঁতার, বাইচ, যোগব্যায়াম প্রভৃতি। শরীর গঠন ছাড়া খেলাধুলো স্বভাব চরিত্র গড়ে। খেলাধুলোয় উদার মনোভাব, প্রতিযোগী মনোভাব, সহনশীল মানসিকতা গড়ে ওঠে। পড়াশোনার অবসরে খেলাধুলা একঘেয়েমি জীবনে বৈচিত্র্য আনে। শরীর থেকে অলসতা দূর হয়ে দেহ মন উদ্যম, স্ফূর্তি আর আনন্দে ভরপুর হয়। একঘেয়ে পাঠ্য বইয়ের বোঝা ছাত্র জীবনকে গতিহীন ও বৈচিত্র্যহীন করে তোলে। তাই এর থেকে মুক্তি পেতে পড়াশোনার অবসরে প্রতিটি ছাত্রছাত্রীকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে বা করা উচিত। খেলাধুলার নেতিবাচক দিক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। কিন্তু ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা থাকলেও অনিয়ন্ত্রিত খেলাধুলা ও অত্যধিক খেলাপ্রীতি ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগী করে তোলে। খেলাধুলার ক্ষেত্রে বাধা। খেলার মাঠের মুখবন্ধ করে আজকাল মাল্টি স্টোরেড বিল্ডিং, শপিং মল তৈরি করা হচ্ছে, ফলে খেলাধুলার জায়গার অভাব দেখা যাচ্ছে। পড়াশোনার অত্যধিক চাপ ছাত্রছাত্রীদের খেলার মাঠে নিয়ে যাচ্ছে না। মোবাইল গেমস আর কম্পিউটারের মাউস তাদের মনকে যন্ত্রবোধ করে দিচ্ছে, ফলে ছাত্রছাত্রীরা খেলার মাঠে যেতে বিমুখ হচ্ছে। উপসংহার। বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্বের কথা মাথায় রেখে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে ফিজিক্যাল এডুকেশন নামে একটি বিষয় চালু করা হয়েছে, যার মধ্যে খেলাধুলা স্থান পেয়েছে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষায় বা বিদ্যালয় পর্যায়ের শিক্ষায় শরীরচর্চা ও ব্যায়ামের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে। সর্বোপরি আপামর ছাত্র, শিক্ষক তথা অভিভাবককে খেলাধুলার সার্বিক লক্ষ্যের কথা মাথায় রেখে বিদ্যালয় জীবনে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে, না হলে আগামী প্রজন্ম মানুষ না হয়ে যন্ত্র মানবে পরিণত হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।